জীবন বিপন্ন করতে এখানে কেউ এগিয়ে আসবে না। এখন স্বাধীন তোমাকে বেঁচে বেঁচে আমি ছড়িয়ে দেবো। আমাকে স্পর্শ করবি না, তাহলে আমার বাবা তোকে গুলিকে কুকুরের মতো গুলি করে মারবে। বড়ই পুলিশ অফিসার বাবা আমাদের মতো ছুটাছুটা করতে ঠিক তখন তোমার বাবাকে যে সমেত দলে পিছে আমার বাবাকে মারতে আমি আপনার কুমারী মেয়ে গীতা 16 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আমি পাপ আমি সুন্দর নিশ্চিন্তে বাড়ি কিন্তু চেষ্টা করবে আমি কিন্তু তোমার মনের আমার সমস্ত সর্বনাশ হয়ে গেছে সত্যি। এবার চলন্ত লরি কাকামুখি চাপা দিয়ে তুমি এমন করছো কেন? বলো বলো সত্যি বলো তোমার কি হয়েছে বলো সত্যি বলো। মুহূর্তের কাল বৈশাখী ঝড় আমার জীবনের সব মারা করে বলতে পারো আমি কি অন্যায় করেছি? কেন বিধাতা আমাকে এত শাস্তি দিল? কেন একবিংশ শতাব্দীর সভ্য মানুষের বিজয় উল্লাসে স্বাধীনতার জয় গান গাইছ, আর তোমাদের মাঝে এক বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলল এক হিংস্র জানোয়ার। তোমরা কেউই জানতে পারে না এটাই কি স্বাধীনতার পুরস্কার। এই স্বাধীনতার জন্য প্রেম ভালোবাসা আজ
Oh
উপস্থিত ভদ্র মহোদয়গণ এবং আমার আমি আপনাদের স্নেহধন্য সেই সৎ সমাজসেবী শৈবাল ব্যানার্জি। আজ 15ই আগস্ট 1947 সালে ঠিক আজকের দিনে ভারতের ফাঁকা আকাশ উদয় হয়েছিল স্বাধীনতা। যে স্বাধীনতার জন্য দলে দলে সংগ্রামীরা নিজেদের সুখ বিলাস বিসর্জন জীবনকে বাজি রেখে মৃত্যু মঞ্চে ঝাঁপিয়ে পড়েছে। এখানে উপস্থিত অমলেশ চৌধুরী তাদেরই একজন, যিনি দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে একটি চোখ এমনকি একটি হাত পর্যন্ত বিসর্জন দিয়েছে। তাই বন্ধুগণ, আমি এই মহান স্বাধীনতা সংগ্রামীকে সসম্মানে বরণ করলাম। বন্ধুগণ, বিশেষ কারণে আমি বেশিক্ষণ আপনাদের সঙ্গে থাকতে পারছি না, এই জন্য আমি দুঃখিত। তবে আমি আপনাদের মাঝেই থাকবো এবং মিস্টার চৌধুরীর আদর্শকে মাথায় রেখে আজীবন আপনাদের সেবা করে যাব। আজ তাহলে আসি মিস্টার চৌধুরী। আমার প্রিয় ভারতবাসী ভাই ও বোনেরা, স্বাধীনতা আমরা পেয়েছি ঠিকই, কিন্তু জাতি ধর্ম এই পাপে সারা দেশ আর সেই জাতি ভেদকে কেন্দ্র করে এক ভাই আর এক ভাইয়ের রক্তে ভাগ রাখাচ্ছি। আসুন বন্ধুগণ, আমরা যদি জাতি ধর্ম বিচার না করে একে অপরকে ভাই বলে জেনে নিই, তাহলে কার সাধ্য আমাদের এই মহা আন্দোলনের মাঝে টেনে আনতে পারে জাতি ভেদের লড়াই। আসুন বন্ধুগণ, আমরা সবাই মিলে রক্ষা করি এই স্বাধীন ভারতবর্ষকে। স্বাধীনতা পাগলে মানুষটাকে গর্বে আমার শেষ নেই। অসংখ্য মানুষ যখন বাবা থেকে আঙুল তুলে বলে ওই জাতি বীর সৈনিক কমিউনিস্ট, তখন মনে হয় এমন সন্তান হিসেবে আমি ধন্য, ধন্য আমার জীবন, ধন্য আমার জীবন। তুমি কুসুম বই ধন্য হয়েছি আমি, আমরা আমার মতো এই গ্রামে অসংখ্য মানুষ হয়তো আমরা গর্ব করে সবার সামনে পরিচয় দিই আমরা সেই গ্রামের ছেলে, যে গ্রামের মাটি থেকে দাঁড়িয়ে স্বাধীনতা মহান সৈনিক অমলেশ চৌধুরী। আসলাম ভাই, তুমি আমার স্বাধীনতার জন্য মহান নয়, তিনি মহান ব্যক্তিত্বে। তাই তো হিন্দু মুসলমানের মাঝেও এমন প্রত্যেকটি মানুষের নিজের ভাইয়ের মতো নিজের সন্তানের মতো ভালোবাসা দিয়ে আসবে। থাক আসলাম ভাই, অনুষ্ঠানে লাইব্রেরি বক্তৃতা দিলে সময় তো বেড়ার জন্য অপেক্ষা করে থাকে না। আসলাম ভাই, সময় চলে যায় আর সেই সাথে বদলে দিয়ে যায় মানুষের জীবন। আসলাম ভাই, ফকির বনে যায় আমি, কখনো আমি সভা নিয়ে ফকির। আর তুমি হঠাৎ এসব কথা কেন বলছো? আসলাম ভাই, আমার বিদ্রোহ করে উঠেছে কুসুম বই। 5 মাস হলো আব্বা আমার রিটায়ার করেছে, টাকার অভাবে বোনের শাদি দিতে পারছি না। আসলাম ভাই, কলেজে মাইনে না দিতে পারায় মহাজনের পড়াশোনা বন্ধ হয়ে গেছে আর আমি গ্র্যাজুয়েট বেকার। আজও একটা চাকরির জন্য অফিসের দরজায় দরজায় হ্যাংলা কুত্তার মতো ঘুরে মরছি। এখন তুমি চাকরি জোগাড় করতে পারবে? আসলাম ভাই, পাতা যদি ওই অফিসে বাবুদের মুখের ওপর 2 লাখ টাকার বান্ডে ছুঁড়ে মারতে পারতাম, তাহলে তো সহজেই একটা চাকরি জোগাড় করতে পারতাম। সে কি তাই বলে ঘুষ নয় কি চাকরি? বলি তুমি আমি, কিন্তু ওইসব ভদ্রবাবুরা কি বলে জানো? ডোনেশন, অনুদান। তাই বলে তুমি বলি চাকরি জোগাড় করতে পারবে না? আসলাম ভাই, আমার হবি ব্যর্থ হয়ে যাবে, আমার সারা জিন্দগি হয়তো টাকার অভাবে বন্ধ হয়ে যাবে। আমার ভাইজানের লেখাপড়া হয়তো শাদী হবে না। আমার একমাত্র বহিন সালমান না ছেড়েছে। আমার আব্বা জানাম্মা হয়তো না চাকরি আমার পেটি হবে, যেমন চাকরি আমার একটা পেটি। আমি যাইনি কিন্তু আমার ক্ষেত্রে শোনার জন্য এই মুখে আমি দাঁড়িয়ে বলছি, হিরে বুঝো হিরে এত করছো কেন? কি নয় আমি একটু খারাপ, তাহলে মানুষ হিসাবে তো খারাপ।
এই যাচ্ছে কথা এই বেশি তোমার কিন্তু দারুণ লাগছে এই বেশি কিন্তু তোমার দারুণ লাগছে তোমার ওই লাল পেরে শাড়ি লাল ব্লাউজ আর ওই আলতারঙ্গা পায়ের সাথে তোমার ওই সংস্কৃতিটা একদমই বেমানা কি বলে কি বলে ওই সাদা দিনের বাচ্চা যদি একটু হেসে দিয়ে যাচ্ছ বেরিয়ে যান এই মুহূর্তে থেকে বেরিয়ে যাচ্ছি যাচ্ছে তবে একটা কথা বলে দেবো কিন্তু তোমার এই সংস্কৃতি একদিন পূর্ণ হবে হয় কুকুরের লাগাতে নয়তো কলঙ্কের কালিতে এই তোর ছোট লোক জানো আজ যদি কখন এখানে আসা হবে দাদা করে তোমাকে আমি তোমাকে দিদি বলতে হবে না দাদাকে আর কষ্ট করে বলতে হবে না এবার মালা গেছে দরজার পাশে দাঁড়িয়ে চাতক পাখির মতো রাস্তার দিকে তাকিয়ে দাও তোমার মুখ পুরা তোকে আজ আমি বাবা একটা সুখবর দিতে এলাম আর বলে কিনা ঠিক আছে বাবা ঠিক আছে তোর কথা তোকেই বলতে এনেছিলাম শুনতে না স্যার শুনে নেবে আমি তাহলে চলে যাই শোন না বললে কি বলতে শিখছিস কি আশ্চর্য জ্বালাতেও দিবি না আবার যেতেও দিবি না তোর জন্য এখন কি করি বলতো আরে বললে ভাই কি বলতে শিখছিস আমাকে একটু আগেই তো খুব মিজাজ দেখাচ্ছি এখন একবারে লক্ষ্মী মেয়ের মতো শান্ত হয়ে গেছে সেমন বল না ভাই বলবো না লাগলে কিন্তু কোনো করবো না কথা বলবো না আচ্ছা বল না ভাই কি বলতে চাস আরে গান ধর আবার কোনো কথা না আগে শাস্তি, পরে অন্য কথা আমি বলছি গান ধর আচ্ছা ওট ওট না 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 একবার নয় তাহলে? গান ধরে তিন বার নোট করতে হবে বেশ। পর বলছি বলছি এই দুই এই তিন হ্যাঁ হয়েছে বাবা হয়েছে ভাই এই ভাই শাস্ত্রের কথাগুলো এবার আসল কথাটা বল না আমাদের তাহলে শোন কলকাতা থেকে কলকাতা থেকে দাদার সঙ্গে দাদার সঙ্গে কবি আসছেন ব্যাস হয়ে গেছে বাড়ি কি হয়ে গেছে সব মেয়েদের যা হয় তুই সত্যি তো যাবি এখান থেকে আরে নাকি যাচ্ছি বাবা যাচ্ছি আর সেই সাথে বলে যাচ্ছি কি? এতদিন তো শুধু তুই কবিতায় পড়লি এবার তোর কবিকে নিয়ে একটু পড় তবে মুখ করে দাঁড়া মুখ করে আমার মনে সব খবর জেগে গেছে কিন্তু যাকে নিয়ে আমার জীবনে এত কল্পনা সে তো আজ জানতে পারলো না আমার মনের অবসরে চাঁদের ছন্দ জানতে পারলো না তাহলে একটা কবিতা পড়তে পড়তে মনে মনে সত্যি সত্যি থেকে ভালোবেসে ফেলেছি তার লেখার কবিতাগুলো বারবার আমার মনে পড়ে আখি বলে তুমি বহু দূরে তুমি মন বলে তুমি কত কাছে যতই দূরে দেশে থাকো না কেন কিন্তু রয়েছে হৃদয় মাঝে ভেরি ফ্যান্টাস্টিক মনে হলো ষষ্ঠ সিদ্ধি সার্থক হয়েছে আপনি মানে আপনি প্রথমের নাম শান্তনু ব্যানার্জি এবার নিশ্চয় চিনতে পেরেছে শান্তু ওকে চিনবে না ও বলিস কি কবিতা কোথায় ও তোর কবিতা কবিতা বেরোই তোর কবিতা বেরোই আগে এগুলো হজম করা চাই দাদা ভালো করে কিন্তু বলছি একদম বাজে কথা বলবি না এই ও আমি বাজে কথা বলছি রাত জেগে রাতের পর রাত জেগে তুই তোর লেখাগুলো পড়িস না তো আজ ছাড় নাকি যেমনি তোদের দুজনের শত্রুতা তেমনি তোদের দুজনের ভালোবাসা তুই জানি না শান্তনু ও জানে না বাড়িতে আসাই মুশকিল তাই ওটাকে যদি বিদায় করতে না পারি তাই দাদা একদম ভালো করে কথা বলছি দেখ শান্তনু দেখ ওর মুখখানা দিকে চেয়ে দেখ কত যেন অত তো চোখ দুটো দেখ এ কথা শুনে কতই না খুশি শান্তনুর লেখা সেই অচেনা কবিতা আইন কথা বলেছে দাদা যে কথা যায় না বলা সে কথা দু চোখের ইশারায় কত কি যে বলা যায় ছেলে মা কে এসেছে
আমি এসেছি বাবা। তুমি চলে এসেছি। কেমন আছেন কাকাবাবু? শান্তনু না। হ্যাঁ কাকাবাবু। জানো বাবা জানো, আজকের এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমার কুসুম তোমার লেখা স্বাধীনতা কবিতাটা আবৃত্তি করেছিল। সেই ওগো তুমি স্বাধীনতা তোমার লাগিয়া কাঁদে কত প্রাণ, তবু তুমি অনাগত স্বপ্নে তুমি মনের মানুষই বাস্তবে ব্যাকুলতা ঘরেও তুমি অধরা রয়েছো। হায় রে স্বাধীনতা। কাকা বাবু তুমি জানো বাবা জানো, তোমার কবিতার বাণী আমার দুচোখের অশ্রু ছড়িয়েছে। কখনো ভিতরে এমন জানিয়ে দিয়েছে আমার শিরায় শিরায়। আমার এই লেখার মাঝে আমি যেন নিজেকে বাঁচিয়ে রাখতে পারি। পারবে বাবা পারবে, তোমার লেখার মাঝে লুকিয়ে আছে বিদ্রোহের আলো। একদিন তা কোটি কোটি মানুষের মাঝে উজ্জ্বল হয়ে ছড়িয়ে পড়বে। এই দেখো তোমরা কত খুলে গেছো, আর আমি কিনা ভেতরে নিয়ে যাবো। আর তুই বাবা আমি স্থির করছি এবার আমি একটা চাকরি, কিন্তু পড়াশোনা না বাবা না, আর নয়। এই বয়সে তুমি টিউশন করিয়ে আমাদের মুখে অন্ন দিলাম, আর আমি উপযুক্ত ছেলে হয়ে তোমার সেই কষ্ট উপার্জিত অন্ন আমরা গোগ্রাসে কিনবো না বাবা না, আর তা হয় না। কিন্তু আর কিন্তু নয় বাবা, আমি বাড়ি বলছি তাই আমার সামনে অনেক কাজ। কুসুমের বিয়ে, শ্যামলের পড়াশোনা, তাছাড়া তুমি বলেছিলে না শ্যামলকে লেফটেন্যান্ট কর্নেল বানাবে। তাই যদি আমি চাকরি না করি তাই হবে কুন্তল। আমি তোকে অনুমতি দিলাম তুই চাকরির সন্ধান কর। এই স্বাধীনতা সংগ্রামী অমরেশ চৌধুরীর সন্তানে আশা করি চাকরির কোনো অভাব হবে না, কোনো অভাব। শান্তনু কুসুম বাবা আমাকে চাকরি করা অনুমতি দিয়েছে। আজ আর আমাদের কোনো অভাব থাকবে না। আর ওই সুন্দর ভান্ডারে টাকার জন্য কোনো বাজে বাজে কথা শুনতে হবে না। আজ বাবার স্বপ্ন স্বাস্থ্য থাকতে শ্যামলকে লেফটেন্যান্ট কর্নেল বানাতে, আর ওর জন্য বর্তমান করতে চাকরি যাবে করতে হবে, চাকরি যাবে একটা ফুটন্ত গোলাপ এখানেই ধরে গেল। জানেন এমনি কত প্রতিভা দারিদ্রে কবলে পড়ে বাগানে শেষ হয়ে যাচ্ছে। চোখের সামনে নষ্ট হতে দেখেও আমরা কিছুই করতে পারি না। আপনি আমার দাদাকে নিয়ে খুব ভাবেন তাই না? আমাকে নিয়ে যে ভাবে তাকে নিয়ে তো আমার ভাবা কর্তব্য। বলুন আচ্ছা, আর কাউকে নিয়ে বলছি আপনি ভাবেন না? কি বললে? না মানে আপনার সত্যি কেউ ভাবে? আমাকে নিয়ে আর কে ভাববে বলুন? ছোট্টবেলায় আমি মা বাবাকে হারিয়েছি, দাদাই এখন আমার একমাত্র অভিভাবক। কিন্তু দাদা তো নিজেকে নিয়ে ব্যস্ত, তাই কাজেই শান্তনু বাবু আপনাকে নিজেকে কেউ ভাবতে চায় তাহলে তাহলে কি আপনার কোনো আপত্তি আছে? আপনার কথার দিকে আমি বুঝতে পারলাম না। পারছেন না? আমি আপনাকে কেমন করে বলে শান্তনু বাবু, দিনের পর দিন রাতের পর রাত আমি আপনার কথা শুধু ভাবি। আমি আপনি নয়, আপনাকে নিজের মতো তুমি আমাকে আপন তুমি কুসুম বলে দেখো শান্তনু, তুমি আমাকে কুসুম বলে রেখে আমার জীবনটাকে ধন্য করো। আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে তুমি আমাকে শাস্তি দাও। তোমার দেওয়া শাস্তি আমি জীবনে আশীর্বাদ করে মাথায় তুলে নেব। শাস্তি তোমায় দেবে কুসুম, চিন্ময়ী প্রতিমার রূপ ধরে যখন তুমি আমার মনের মাঝে এসেছো তখন তোমাকে শাস্তি তো দেবই। আর তুমি যাই ভাবো আমি বলবো এটাই তোমার সব হারানো শাস্তি। আমি তোমার জন্য সবকিছু হারাতে তাই তো আমি ভাগ্যবানের মতো আমি তোমার দিকে দুহাত বাড়িয়ে দিলাম। শান্তনু
আজ থেকে তুমি হবে আমার লেখনের প্রেরণা। শান্তনু দা, এবার তোমার সামনে রেখে আমি শুরু করবো এক নতুন দুজনার হৃদয়ের পাতায় ভালোবাসার কালিতে লিখে যাবো এক প্রেমের কবিতা। যার নামই হবে তুমি আর বাড়ি হবো আমি। আর আমি তো ছোট চোখে বলবো, এই জীবন নদীর মতো গতি ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়েছি তোমার আকাশ দুটি চোখে আমি জীবন ছিল নদীর মতো গতিহারা, জীবন ছিল নদীর মতো গতিহারা। তোমার আকাশ দুটি চোখে আমি হয়েছি তারা, ও আমি হয়েছি তারা, ও আমি হয়েছি তারা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো বিচিরয়। ছিল শুধু পরিচয়, পরে হলো বিচিরয়। শুভ রজনী হয়ে গেল, শুভ পরিণয়, শুভ রজনী হয়ে গেল, শুভ পরিণয়। জুম করলে হবে না, ঠিক আছে তৈরি করছে ওদের মৃত্যুদান। তাই একদিন ওই সমস্ত নিয়ে যেতাম, ছুটতে ছুটতে আমাদের কাছে এসে বলবে
পুলিশ সময় তারা করেছে কেন? সব আমি বলবো আগে তুমি আমার জান বাঁচা দেবো আমি পুলিশ ধরতে পারে আমাকে ফাঁসি দিবে তো আমার বাঁচা দেবো আমি তোমাকে বাঁচাবো একটা সব যেগুলো কথা আমি মিলিয়ে দেবো এই সাপোর্ট তুমি ওই পাথর রঙে গিয়ে লুকিয়ে দাও। আমি দেখছি কি করে তো। ঠিক আছে অবশ্যই ঠিক আছে আমার সবচেয়ে গেলে তখন একবার ধরা দিয়েছে তখন করবে ম্যাডাম আপনাকে হঠাৎ বিরক্ত করছি বলে আপনি কিছু মনে করবেন না। কি বলছেন ম্যাডাম? আপনি যে আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন বলুন আপনার জন্য আমি কি করতে পারি? এই জীবনে এক আদিবাসী যুবক একজনকে খুন করে পালিয়েছে। বলেন বলেন বলছি ম্যাডাম, এই দেশটা দেখছি একেবারে মর্যাদা করে। দেশ স্বাধীন হওয়ার আগে কিন্তু মানুষ এতটা হিংস্র ছিল। তারপর আমার তারাকে সেই যুবক আপনার বাড়িতে ঢুকে পড়েছে। আমার বাড়িতে কয়েক মিনিট আগে রসিকতা ঠাট্টা হাসির কথা বলে হাসবো না ম্যাডাম। কয়েক মিনিট কয়েক ঘন্টার মতো এখানে কেউ আসেনি। I am sure সেই যুবক আপনার বাড়িতে ঢুকেছে। আমার চোখে আমি অবিশ্বাস করতে পারছি না। ঠিক ঠিক আপনারই মতো আমার চোখে তো আমি অবিশ্বাস করতে পারি না ম্যাডাম। এখনো বলছি সেই যুবককে আমার হাতে তুলে দিন। আপনি আমাকে চোখ রাঙাচ্ছেন। শুধু চোখ রাঙাচ্ছি নয়, মিথ্যা বলছি। প্রয়োজনে আমি আপনার এই বাড়িটা কাজ করতে বাধ্য হব। আরে নতুন এসেছেন তো, তাই কোথায় কিভাবে কথা বলতে হয় সে বিষয়ে আপনি অনেক কাঁচা। আমার মনে মনে আমি এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আপনার এই বাড়িটা আমি আবার কাজ করবো। Of course, you can searching করতে পারেন। বাট ম্যাডাম সার্চ করবার আগে আইনে সার্চিং অর্ডারটা একবার আমাকে দেখেন। ওই তো উত্তর করবে ছাড়া আমি আমার বাড়ি সার্চ করতে দিতে পারি না। আপনি কিন্তু ওই প্রশাসনের সামনে হাত মেলাবেন না। আমি আপনাদের সম্পূর্ণ সহযোগিতা করি। আপনার যেরকম আইনে রয়েছে আমারও তো ঠিক সেরকম আইন ম্যাডাম। আমিও দেখবো আমার আইন থেকে আপনাকে বাঁচিয়ে রাখতে পারি। একটা পুচকে করে পুলিশ স্যার, একটা পুচকে পুলিশ অফিসার আমাকে এবং দিচ্ছে আমাকে কখনো আমার টাকা প্রাচীর বের করে ভিতরে প্রবেশ করতে পারবেন না। কিন্তু তোমার নাম তুমি কাকে ফোন করেছো? জানোয়ারকে কেন কেন আমার বউ টিকলির পেছনে ফাটলা লিখে বেইজ্জতের বদলা। বাবুজি হ্যাঁ আমাদের বড় সুখের সংসার ছিল, ঘাটে ঘাটে কাম করে আমরা হেসে গেলে দিন কাটতাম। ঠিকঠাক ছিল শালা খচ্চর বদমাস, বড় বড় তোমার টিকলির দিকে খারাপ নজরে তাকাতো, এই সব অবল সবল কথা বলতো। এসব কথা শুনে আমার মাথা আগুন জ্বালাবে তোমার আগুন হবে। তাকে তুমি খুন করে ফেললে তাই তো? বাবুজি আমার আমি খুন করি নাই, এই গ্রাম ছেড়ে আমার ঘরে চলে আসবো।
ছাড়লাম এই ওই সারা ঠিকঠাক ছাড়লাই আগে জোর করে উঠাই নিয়ে বুঝলাম ওটা আমার তো তোমাকে লয়ে জানা বৌদি কিন্তু এই সারা ঠিকদার আমার টিভলিকে আজ জোর করে উঠাই নিয়ে গেল আমার এক সময় শাল বাড়ি জঙ্গলে যে দেখি শাল গাছে টালে লটকে আছে আমার পরনের টিভলির কাপড়টা পাশে দিলাম লটকে আছে তোমার কাছে ছড়ি আমার কিছু বাকি রইল না বাবুজি তাই তো ওই সারা ঠিকদার আমার টিভলিকে একদম শেষ করে দিয়েছে তাই তো তাকে আজকে পেয়ে একদম শেষ করে দিয়েছে আইনটা নিজের হাতে তুলে নে কাজটা তুমি মোটেই ভালো করে পুলিশ তোমাকে ছাড়বে না আমি এখান থেকে অনেক চলে যাবো বাবুজি আমার অনেক উপকার করেছিস এই কথা আমি কোনোদিন ভুলবো না এবার আমি চলি বাবুজি চলো তোমার নিশ্চয়ই মনে আছে একটা শর্তের বিনিময়ে তোমাকে আমি পুলিশের হাত থেকে বাঁচিয়েছি মনে আছে ভুল কি বলবি বল তোমাকে সারা জীবন আমার হাতে কাজ করতে হবে। লাই বাবুজি লাই ভুলবানি করবো না দেখবে লাই তোমার জীবন কিন্তু আমার শর্তের চলে না আমার কথা রাখতে হবে আমি তোমাকে পুলিশে তুলে দেবো লাই বাবুজি লাই পুলিশ তোমাকে কথা বলবে এছাড়া হয়তো তোমার পাশে লাই বাবুজি লাই তোমার বাঁচতে দে আমি তোমার পায়ে ধরে বলছি তোমার পায়ে ধরে বলছি তাহলে আমার শর্ত তুই যা বলবি আমি মেনে নিব তুই যা বলবি আমি তাই করব তুই যা বলবি আমি তাই করব তুই আমাকে বাধা দে তুই আমার বাধা দে বেশ আমি আমাকে বাধা সুযোগ করে দেব বেশ তোমাকে আমি আপাতত বাঁচার সুযোগ করে দেবো মনে রেখো জীবন মরণ তোমার জীবন মরণ আমার শর্ত আমার হাতের মুঠোয় আর শোনো যারা এখানে কাজ করে তাদের প্রত্যেকের নাম আমি চেঞ্জ করে তাই তোমার নাম চেঞ্জ করে রাখলাম বাহাদুর বাবুজি নয় বলো বস যাও বিশ্রাম করো ঠিক আছে বস ঠিক আছে